সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইনফো এক্সপ্রেস বিডিতে স্বাগত জানাই আমি মাসুদুল হাসান রনি। গত ৯ মাসে দেশের সর্বত্রই বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলার পরিস্থিতি আশানুরূপ উন্নতি হয়নি। উচ্ছৃঙ্খলতা, মব ইনজাস্টিস, সোশ্যাল মিডিয়ায় বুলিং, ট্রলিং বেড়েই চলেছে। মানুষ একরকম এই অবস্থায় হাঁপিয়ে উঠেছে। দ্রুত ন্যূনতম সংস্কার শেষে মানুষ নির্বাচন চাইছে, রাজনৈতিক দলগুলোও নির্বাচন চাইছে। সরকার কি উপলব্ধি করতে পারছে জনগণের এই পালস? আজ সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে আমরা কথা বলব। আমার সাথে আছেন রাজনৈতিক বিশ্লেষক, আইনজীবী ব্যারিস্টার পারভেজ আহমেদ, আছেন বরাবরের মতন সাংবাদিক, কলামিস্ট মঞ্জুরে হাসান চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত জানাই। প্রথমেই ব্যারিস্টার পারভেজ আহমেদ, আপনার কাছে আমার প্রশ্ন, পদত্যাগের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডক্টর ইউনূস ক্ষমতায় আছেন। পদত্যাগ নিয়ে রাজনৈতিক যে অস্থিরতা তৈরি হয়েছিল তার অবসান হওয়ায় সংকট কতটা কাটলো? ধন্যবাদ রনি ভাইকে, ধন্যবাদ আমার সহ আলোচক মঞ্জুর ভাইকেও। আসলে দেশের এই টালমাটাল পরিস্থিতিতে তো আসলে অনেক দিনের একটা প্রসব বেদনার ফসল আমি বলব। কারণ ৫ই আগস্টের পরে নো ওয়ান ওয়াজ নো অ্যাকচুয়ালি কেউ জানতো না যে আসলে কি হতে যাচ্ছে বা কারা কে দায়িত্ব নিবে, কিভাবে কি হবে। সেই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি তো কখনো রাষ্ট্র পরিচালনা করেননি। উনি উনার কিছু একটা গ্রুপ টিম নিয়ে হি স্টার্টেড হিজ জার্নি। এই জার্নি স্টার্টেড করতে যেয়ে আপনাকে মনে রাখতে হবে যে এমন একটা প্রশাসন আওয়ামী ফ্যাসিবাদ গোষ্ঠী তারা রেখে গিয়েছে, যেখানে প্রতিটা কাজে, প্রতিটা কর্মে সরকার কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। বাট তারা কিন্তু এটা ওভারকাম করার চেষ্টা করে জনগণকে কিছুটা কমফোর্ট জোনে আনার চেষ্টা করছে। আর আপনি শুরুতে যে জিনিসগুলি দেখছেন বা যে জিনিসগুলি বলছেন, এটা লং ডিস্টেন্সে ফোকাসে ইজ ট্রু। বাট আমরা যারা দেশে বাস করি তারা কিন্তু এগুলিকে নিয়েই বসবাস করতে হচ্ছে এবং আমরা বসবাস করছি, উই আর ইউজ টু উইথ দ্যাট। আমরা বলবো না যে আমরা আগে ভালো ছিলাম, আগে আমরা এইটাগুলি ফেস করি নাই, সুতরাং এগুলি ফার্স্ট টাইম। আমরা বাংলাদেশে বাস করে এগুলিকে সঙ্গে নিয়ে আমরা পথ চলি। সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে সংকট কাটবে এরকম একটা বাংলাদেশ আমি কখনো ডিজার্ভ করি না। বাট এই সংকটকে সাথে নিয়ে আস্তে আস্তে ক্রোনোলজিক্যালি আমরা আস্তে আস্তে এগোতে পারবো, এই আশাবাদটা আমার মধ্যে আছে। এখন এমতো অবস্থায় সরকারের মধ্যে আপনারা দেখলেন যে কিছুদিন আগে ডে বিফোর ইয়েস্টারডে থেকে শুরু করে ৩ দিন ধরে আজকে লাগাতার ভাবে সচিবালয়ে অনেক ধরনের আন্দোলন হয়েছে। সরকার কিন্তু এখন হার্ড লাইনে চলে যাচ্ছে। তারা অলরেডি পয়েন্ট আউট করেছে, তারা ভাবতে পেরেছে, বুঝতে পেরেছে যে কারা কারা এই বিহাইন্ড দ্য সিন কাজ করছে। সো এখন প্রশ্ন হচ্ছে সরকারের অ্যাকশনটা কি হবে, এবং একটা দল হিসাবে, বড় বড় দল হিসাবে বিএনপি, জামাত বা অন্যান্য যারা বড় বড় দল আছে তারা এটাকে কিভাবে অ্যাড্রেস করবে। এখন আমার যেটা ভাবনা একদম ব্যক্তিগতভাবে, এখানে সবাইকে জুলাই বিপ্লবকে যদি আমরা প্রিজার্ভ করতে চাই, একটা ফ্যাসিবাদকে দূর করার পরে সবাইকেই কিন্তু ধৈর্যশীল, সহনশীল এবং রিজনেবলনেস প্রয়োগ করেই কিন্তু আমাদের আগাইতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী এখানে আনরেস্ট করার একটা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। সরকারকে আনরেস্ট করতে চায়, সরকারের সঙ্গে বিরোধী দলের একটা দূরত্ব তৈরি করতে চায়। কিন্তু সবাইকে মনে রাখতে হবে এই সরকারটা কিন্তু সবার। এখানে পার্টিকুলারলি ডক্টর ইউনূসের সরকার বললে ভুল হবে, কারণ সবাই মিলে ঐক্যমতের ভিত্তিতেই কিন্তু তাকে সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে যে তিনি, তার যে টিম মেম্বার আছে তারা সবাই মেসি, ম্যারাডোনা না, তারা অনেকে ফাউল খেলছেন, তারা অনেকে ভুল করছেন, হতে পারে। সেই ক্ষেত্রে রেকটিফিকেশনের সুযোগ আছে। কেউ যদি কোনো কারণে রাষ্ট্র পরিচালনায় কোনো ব্যক্তি এককভাবে ব্যর্থ হয়, তাহলে তার রিপ্লেসমেন্ট হতেই পারে। বাট আমি মনে করি এই মুহূর্তে ডক্টর ইউনূসের বিকল্প বাংলাদেশের একদম সর্বোচ্চ মহল থেকে বলুন বা আপনারা যারা দেশের বাইরে থেকে পর্যবেক্ষক আছেন, যারা দেশকে নিয়ে ভাবেন, দেশের জন্য চিন্তা করেন, দেশের আনন্দে আনন্দিত হন, দেশের কষ্টে ব্যথিত হন, তারাও কিন্তু বিকল্প একজন ব্যক্তিকে এই মুহূর্তে রিপ্লেস করতে পারবেন না। তো আমি মনে করি ডক্টর ইউনূস এই মুহূর্তে স্টিল মন্দের ভালো, হি ইজ এ বেস্ট চয়েস। এখন প্রশ্ন উঠতে পারে যে তার অনভিজ্ঞতার কারণে রাজনৈতিক দলের সাথে তার যে মেকানিজম হওয়া উচিত, রাজনৈতিক দলগুলিকে তার হ্যান্ডেলিং যে ক্যাপাসিটি থাকা উচিত, এখানে তার যারা সহযোগী আছে তারা হয়তো তাকে প্রপারলি গাইড বা সহযোগিতা করছে না বলে আমার কাছে মনে হচ্ছে। তো এই জায়গাটাকে যত দ্রুত মিনিমাইজ করতে পারবে, মিটিগেট করতে পারবে,
তাহলে হয়তো আমরা মনে করি যে আরো বেটার বাংলাদেশ আমরা দেখতে পারবো খুব অল্প সময়ের মধ্যে। আশা করি আরকি আমি। জনাব মঞ্জুর এহসান চৌধুরী, আপনার কাছে আসতে চাই। আ যে অস্থিরতার কথা বলা হচ্ছিল, আ ৯ মাস হয়ে গেল। সরকারের দায়িত্ব থাকা অনভিজ্ঞ ব্যক্তিরা এই ৯ মাসে কিছুটা হইলেও অভিজ্ঞতা অর্জন করেছে। তারপরও কেন প্রশাসন পরিচালনার জন্য যে প্রয়োজন, যে দৃঢ়তা, শৃঙ্খলা ও আইনের প্রয়োগ, সেটা করতে তারা ব্যর্থ হচ্ছে? ধন্যবাদ রনি। ধন্যবাদ আমার আলোচক আজকে পারভেজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আর আপনাকে ধন্যবাদ। অদক্ষ লোক কোথায়, আমি এটা তো খুঁজে পাচ্ছি না। অদক্ষ লোক বলতে কেউ নাই, সবাই দক্ষতার সঙ্গে কাজ করে আসছে দীর্ঘ ১৬ বছর। তার আগে প্রশাসনিক লোকজন যারা আছে তাদের তো দক্ষতার অভাব আছে বলে তো মনে হয় না। কিন্তু কথাটা যে মানে নির্ভরতার অভাব, মানে আস্থার অভাব, এইটা হলো স্বপ্ন। দক্ষতার কোনো অভাব নেই, তারা আস্থাভাজন হতে পারছে না। তারা কোনো কারণে ভীত সন্ত্রস্ত। তাদের আবার কিছু কিছু দাবি দাবা, এই ধরুন যদি বলেন যে এই সচিবালয়ে যে আন্দোলন চলছে, ওদের ওদের চাকরি বিধি নিয়ে যে ইস্যু তৈরি হয়েছে, সেখানে যে আন্দোলন চলছে, সে আন্দোলনের সময় সরকার কঠোর হতে পারছে না। এটি হচ্ছে ব্যাপার। সরকার কঠোর হলে কি হতো সেটা কিন্তু আমরা দেখছি না। কোনো ক্ষেত্রেই আমি সরকারকে কঠোর হতে দেখি নাই এই পর্যন্ত। ৯.৫ মাসে সরকার কোনো একটি ইস্যুতে কঠোর হয়েছেন, সেটাকে দমন করার চেষ্টা করেছেন, আইন অনুযায়ী ব্যবস্থা করেছে। একটা অধ্যাদেশ জারি হয়েছে, সেই অধ্যাদেশ তো এখনো স্টিল বলবৎ, এমন না অধ্যাদেশটা উড্র হয়েছে। সেই অধ্যাদেশকে চ্যালেঞ্জ করে তারা আন্দোলন করছে সচিবালয়ে যদি তারা আন্দোলন করে, তাহলে সেই অধ্যাদেশের আয়তায় পড়লে তো তাদেরও চাকরি থাকার কথা না। ১৫০ লোকের চাকরি গেলে কি হবে? জনগণের টাকায় পোষা এসব মানুষগুলো যারা সরকারকে সহযোগিতা করবে, সরকারের মানে জনগণের সেবক, তারা এখন আন্দোলন করছে যে তাদের নাকি চাকরির থেকে বরখাস্ত করা যাবে না, তারা যদি অনুপস্থিত থাকে না বলে। কেন বরখাস্ত করা যাবে না? কি কারণে? এটাকে মগের মুল্লুক? এই মগের মুল্লুকই তো ছিল, এটাই তো পরিবর্তন করতে চেয়েছে। সমস্যাটা কোথায়? তো তেমন যদি আমরা ধরি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, যেটাকে বলা হচ্ছে সবচেয়ে বড় ইস্যু, যেটা এগুলো তো আন্দোলনের একটা করে বললাম, একটা উদাহরণ দিলাম। আইন শৃঙ্খলার পরিস্থিতির যে অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তো সরকার নিজেই স্বীকার করে যে বিগত ১৬ বছরে স্বৈর শাসকের যে সেট আপ ছিল, সেই সেট আপের উপরেই তো এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দাঁড়ায়। তো এরা সহযোগিতা কেন করবে? আমাদের বোঝা উচিত যে এই পুলিশ এই জুলাই আন্দোলনে গুলি করেছে ছাত্র জনতার উপরে। সুতরাং পুলিশ কখন কোন বিচারের সম্মুখীন হবে, তারা নিজেরাই আতঙ্কিত। এই আতঙ্কর কারণেই আমাদের তো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থা, পুলিশ বলেন, র্যাব বলেন, এরা তো সঠিকভাবে কাজ করবে না এবং করতে চাবে না। এরা চাইবে যে এই সরকার যাতে ব্যর্থ হয়, কোন রকম ভাবে ব্যর্থতার দিকে নিয়ে যাওয়ার জন্যই এদের যত কিছু প্রচেষ্টা। এরা সব জানে, সব বিষয়ে দক্ষ, অতীত থেকেই দক্ষ, কিন্তু ইচ্ছাকৃতভাবে এরা এই দক্ষতাকে কাজে লাগাচ্ছে না এবং সরকারকে একটা আলোচনা সমালোচনার মধ্যে ফেলানোর একটা চেষ্টা করছে। এবং এই জিনিসটা দক্ষভাবে সরকার পরিচালনার দায়িত্ব যেহেতু ইউনূস সাহেবের সরকারের নাই, যারা যারা উপদেষ্টা হয়েছেন তাদেরও সেই রকম ভাবে সরকার পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই। এই অভিজ্ঞতা অর্জন তাদের দরকার নাই, অভিজ্ঞতা অর্জন হচ্ছে উপদেষ্টা পরিষদের দরকার, যে অভিজ্ঞতার দিয়ে তারা কঠোর হস্তে এইসব অনৈতিক বিষয়গুলোকে দমন করতে সক্ষম হবে। ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। আ উনি বলছিলেন অদক্ষতার কথা এবং যে দাবি দেওয়ার কথা, সেই বিষয় নিয়ে ব্যারিস্টার পারভেজ আহমেদ, আপনার কাছে একটু জানতে চাচ্ছি। দেশে এখন আন্দোলনের মৌসুম, দাবি দেওয়ার মৌসুম শুরু হয়ে গেছে। যেখানে প্রায় প্রতিদিনই বিক্ষোভ সমাবেশ হচ্ছে, দাবির এবং তাদের দাবি জানাচ্ছে। তাৎক্ষণিক সমাধান চাইছে তারা। আমার প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তী সরকারের হাতে কি কোনো জাদুর চেরাগ আছে, আলাউদ্দিনের চেরাগ আছে?
যে যা দিয়ে মুহূর্তের মধ্যে তারা সবকিছু সমাধান করে দিতে পারে? দেখুন রনি ভাই, আমরা বাঙালি জাতি হিসেবে আমাদের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে মানে সুযোগ পেলেই ঢুকে যাওয়া। যেকোনো কৌশলেই যেকোনো জায়গায় একটা মব তৈরি করে বা একটা বড় রকমের কি বলবো এটাকে মানে জমায়েত করে দাবি দাওয়া পেশ করা। এটা আমাদের অনেক দীর্ঘদিনের একটা কি বলবো মানে তাদের একটা নেচার বা তাদের একটা পদ্ধতি তারা মনে করে যে এটাই হচ্ছে একমাত্র ওয়ে সো দে কুড গেট সামথিং। বাট প্রশ্ন হচ্ছে আপনি যেমন বলেছেন যে সরকারের হাতে ম্যাজিক আছে কিনা। কিন্তু ম্যাজিক থাকার চেয়েও বড় জিনিস হচ্ছে জনগণ ১৫ বছর পর সুযোগ পেয়েছে তাদের স্পিক আউট করার। এটাও কিন্তু আপনাকে মাথায় নিতে হবে। এবং এই ১৫ বছরে জনগণ কিন্তু সুযোগ পায়নি মন খুলে কথা বলা, গালিগালাজ করা, আন্দোলন করা, মানে বলা আমার এটা নাই, এটা লাগবে, এটা ছিল, এটা এখন দরকার। এই কথাগুলি বলার কোনো স্কোপ গত ১৫ বছরে ফ্যাসিবাদী সরকার দেয়নি। ফলশ্রুতিতে যখন তারা হাঁপ ছেড়ে বেঁচেছে, যখন তারা নিঃশ্বাস ব্রেথিং স্পেসটা পেয়েছে, they start to shout. They start to demand their whatever they supposed to get. এই জায়গাটায় সরকার টোটালি খুবই মানে বিব্রতকর অবস্থায় ফেস করতেছে। কারণ সবাই মনে করতেছে এই সরকার আমার এবং দিস ইজ দ্য লাস্ট অ্যান্ড ফার্স্ট অপরচুনিটি। আমরা উই শুড নট মিস দ্য ট্রেন। সুতরাং যার যত দাবি দেওয়া আছে ন্যায্য অন্যায্য। আপনার কাছে জনাব পারভেজ আহমেদ একটু আসতে চাচ্ছি এই বিষয়টা নিয়ে। এই সরকার তো একটা ইন্টারিম গভর্নমেন্ট, একটা নির্দিষ্ট সময়ের জন্য এসেছে নির্বাচন দিয়ে। তার কাছে তো আমরা বিগত দিনে তত্ত্বাবধায়ক সরকার ছিল, কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে এরকম দাবি দাওয়া নিয়ে সবাই যায়নি। তখনও কিন্তু মানুষের নিষ্পেষণ ছিল। ৯৬ থেকে ২০০১ পর্যন্ত, তারপর ২০০১ এর পর যে ইলেকশন তখনও কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট ছিল। তাহলে এই সরকারের কাছে সবকিছু দাবি চাইতে হবে। এটাই নির্বাচিত সরকার আসুক, তারপরে তার কাছে চাক। এটা খুব ভালো বলেছেন রনি ভাই। এই প্রত্যাশাটা কিন্তু সবার। আপনার সাথে এইখানে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু ওই যে আমরা যে অধৈর্য, আমরা ভাবছি যে এই সরকার চলে গেলে আর আমাদের দাবি দাওয়াকে কেউ শুনবে না। আমাদের বিগত দিনে যে সরকার আমাদেরকে যেভাবে আমাদের মুখ বন্ধ করে রেখেছে, ভয় দেখেছে, পুলিশ দিয়ে, ঠ্যাঙ্গারে বাহিনী দিয়ে আমাদেরকে মারধর করেছে। সো আমাদের মনে হয় একই অবস্থা বা ভবিষ্যৎ। যার জন্য আমরা এই সরকারের কাছে আমাদের সমস্ত দাবি দাওয়াগুলিকে আমরা এক্সপ্রেস করার চেষ্টা করছি। সো এখানে আমি সরকারকে খুব বেশি দোষ দেওয়ার সুযোগ নেই। আবার যারা দাবি করছে তাদেরকে আমি দোষ দিব না। বাট সরকার হ্যাজ টু ভেরি হার্ড। তাদেরকে অবশ্যই শক্ত হইতে হবে এই মুহূর্তে যে কোনো ব্যক্তি কোনো রকম কিছু, যেহেতু এটা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট এবং দে ডোন্ট হ্যাভ দ্য ভাস্ট ওয়াইড অনেক কিছু করার সুযোগ নেই। তারা কিছু সংস্কার এবং ইলেকশন এই দুটাকে অ্যাড্রেস থেকে তারা সামনে এগোচ্ছে। সো দিস ইজ নট দ্য টাইম ফর মুভমেন্ট। এই জিনিসগুলি বোঝানোর জন্য সরকারের পক্ষ থেকে আমার মনে হয় আলাদা একজন ব্যক্তিকে নিয়োগ করা দরকার, যারা শুধুমাত্র পার্টিকুলারলি এই জনগণকে রেস্ট থাকার জন্য, জনগণ যাতে এইসব ব্যাপার নিয়ে কথা না বলে, বিভিন্ন ভেস্টেড গ্রুপ যাতে এখানে সুযোগ না নেয়, এই জিনিসগুলিকে নেওয়ার জন্য সরকারের একজন ব্যক্তিকে নিয়োগ করা উচিত। এবং এরকম কোন কনসিকুয়েন্স অ্যারাইজ করলে যাতে ওই ব্যক্তি বা ওই গ্রুপটা সঙ্গে সঙ্গে ওখানে ইন্টারফেয়ার করে ওই জিনিসটাকে মিনিমাইজ বা মিটিগেট করে দেয়। আমি মনে করি এটা হচ্ছে আমার একটা বিকল্প ভাবনা। তবে সবচাইতে বড় যে জিনিসটা এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটা হচ্ছে যে সরকার কিন্তু একটু দুর্বলতা দেখাচ্ছে মানে অ্যাজ ইট ইজ সরকার সবার কথা শোনার চেষ্টা করছে এবং এই স্পেসটা দেওয়াতে অনেকেই মনে করছে, অন্যান্য গ্রুপও মনে করছে দিস ইজ দ্য টাইম। তো আমি মনে করি সরকার সবার কাছে আমার একটা আহ্বান থাকবে অ্যাজ এ কনসার্ন সিটিজেন হিসাবে, সরকারকে বিব্রত না করে সরকারের যে মেইন টাস্ক, যে কাজগুলি করার জন্য তারা দায়িত্বে এসছে সেই কাজগুলি করার জন্য তাদেরকে স্পেস অ্যাভেল করে দেওয়া। আদারওয়াইজ এটা যদি না করি তাহলে কিন্তু জাতি হিসাবে, নাগরিক হিসাবে আমি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছি। যখন শাহবাগ বন্ধ হয়ে যায়, যখন কাকরাইল বন্ধ হয়ে যায়, যখন অন্যান্য জায়গা সচিবালয় বন্ধ হয়ে যায়, তখন নাগরিক হিসাবে কিন্তু সবার আগে সাফারিংসটা আমাদেরই করতে হয়। কিন্তু আমরা কি সেটা বুঝতে রাজি না। আমি নিজে যখন ওইটাতে আন্দোলনে সম্পৃক্ত থাকি আমি মনে করি এটাই যৌক্তিক, এটার মধ্যে রিজনেবলনেস আছে। কিন্তু আমি যখন আন্দোলনের বাইরে থাকি, ওই স্বার্থটা যখন আমার মধ্যে আসে না, তখন আমি অ্যানয় ফিল করি, বিরক্তি প্রকাশ করি যে গভর্নমেন্ট কেন অ্যাকশনে যাচ্ছে না, তারা রাস্তাঘাট বন্ধ করে কেন এই কাজ করছে, গভর্নমেন্ট তাদেরকে কেন অ্যালাউ করছে। সো এখানে পরস্পর বিরোধী দুটো গ্রুপ দাঁড়িয়ে যায়।
সো মনস্তাত্ত্বিকভাবে ঢাকা শহরে যেই কোটি কোটি লোক বসবাস করে, এখানে যখন কোনো একটা রাস্তা, এমনিতে রাস্তা খুব সংকীর্ণতা, যখন একটা মেইন রোড কখনো ব্লক হয়ে যায়, তখন সারা ঢাকা শহর কিন্তু ডেডলক হয়ে যায়। জনাব মঞ্জুরে হাসান চৌধুরী, আপনার কাছে আমি একটু আসতে চাচ্ছি, নির্বাচন নিয়ে কথা হচ্ছে। ডিসেম্বরে নির্বাচন চাইছে বিএনপি। আজকে তারেক রহমান স্পষ্ট বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। জামাত চাইছে সংস্কার ও বিচার। ইসি অর্থাৎ নির্বাচন কমিশনের উপর এনসিপির কোনো আস্থাই নেই। এসব কারণে কি মোহাম্মদ ইউনূসের প্রশাসনের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠছে? ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইতেই পারে। নির্বাচন ডিসেম্বর কেন, সেপ্টেম্বরের মধ্যেও চাওয়া যেতে পারে, জুনের মধ্যেও চাওয়া যেতে পারে, চাইতে তো কোনো সমস্যা নেই। কিন্তু নির্বাচন কিভাবে হবে সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করা উচিত। নির্বাচন করবে কে, কে করবে? আমি করব, না রনি করবেন, না পারভেজ ভাই করবেন, নাকি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার নিয়ন্ত্রণে এবং নির্বাচন কমিশন নির্বাচনটা করবে? ঠিক কিনা? যদি তাই হয়, এখন আইন শৃঙ্খলার যে অবস্থা, পুলিশ বিভাগের যে অবস্থা, পুলিশ বাহিনীর উপরে যে মোটামুটি আস্থা রাখা যায় বলে এখনো কি আমাদের মনে হয় যে পুলিশ বাহিনী তার শক্তিতে ফিরে আসছে, তারা আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে সঠিকভাবে নিয়োজিত আছে? তা তো নাই। পুলিশ বাহিনী, আনসার এবং নির্বাচন কমিশন যেসব পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার দেবেন নির্বাচনে, তারা কি এখনো রেকটিফাইড হয়েছে, তারা কি এখনো বিশুদ্ধ হয়েছে কিনা সেটা তো এখনো শিওর না। যে সেটা হতেও তো সময় লাগবে। তো সেই সময়টা ডিসেম্বরের মধ্যে হবে কিনা সেটা তো আমরা কেউ বলতে পারি না। তারপরে ধরা যাক যে ডিসেম্বরে না হোক, কেউ কেউ মন্তব্য করতেছে যে এরকম নির্বাচন ফেব্রুয়ারি মাসের দেওয়ার জন্য, যেহেতু ফেব্রুয়ারি মাসের পরে রমজান মাস শুরু হয়ে যাচ্ছে, রমজান মাসের পরে এসএসসি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, নানা রকম ব্যাপারে বাংলাদেশের জনগণ নানা রকম ব্যস্ততায় থাকবে, তখন নির্বাচনকে সামনে আনা একটা অস্থিরতার সৃষ্টি হবে, এটা যৌক্তিক। কিন্তু মজার ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যে প্রফেসর ইউনূসের তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে রাষ্ট্র পরিচালনার জন্য তাকে সহযোগিতা করা নাকি তাকে বিব্রত করা, এক পল্লী বিদ্যুৎ সমিতি, বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, সচিবালয়ের কর্মচারী, নানা রকম রাজনৈতিক এসব নিয়ে তারা ব্যতিব্যস্ত। দুই, উপর থেকে রাজনৈতিক দলগুলো আপনি এই দেন, আপনি নির্বাচনের রোডম্যাপ দেন, আপনি এই করেন ওই করেন বলে একটা বিব্রতকর অবস্থায় রাখছে। শুধু কি তাই, স্বয়ং সেনাবাহিনীর প্রধান, যার রাজনৈতিক বক্তব্য দেওয়ার কোনো কারণ নেই, তিনিও যখন বলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন, আবার দেখা যায় যে আমাদের দেশে যে সরকার পরিবর্তনের সবচেয়ে অখুশি যারা, এই ভারত সবচেয়ে অখুশি, তাদের নিয়োজিত নিয়োগকৃত কৃতদাসী যখন আমাদের দেশ থেকে চলে গেছে তাদের দেশে, তাদের অস্থিরতার মানে শেষ নেই। তাদের মিডিয়াগুলো যে ধরনের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন দিয়ে আমাদেরকে প্রতিটা নিয়ত বিব্রত করছে। আজ তাক বাংলা তাতে এই সম্প্রতি যে খবরটা দিছে, সেনাবাহিনীর প্রধান নাকি বিদ্রোহ করেছেন, তিনি নাকি প্রফেসর ইউনূসকে ঘিরে রাখছেন, তিনি এবং এয়ারপোর্ট ঘিরে রাখছেন, সেই এয়ারপোর্ট দিয়েও তিনি বাইরে যান। খুবই আশ্চর্যজনক ব্যাপার। সেই আস্থাকে ব্যারিস্টার রুমিন ফারহানার মতন মানুষ যদি যে তাদের সঙ্গে সুর মিলাইয়া কথা বলে, আমরা কোন দেশে আছি চিন্তা করাই মুশকিল। এটা খুবই আশ্চর্যের ব্যাপার। আমাদের কাছে খুব কষ্ট লাগে যে রিজিমের বিরুদ্ধে আমরা লড়াই করছি, সেই রিজিমের একটা পক্ষই হচ্ছে ভারত, এবং সেই ভারতের কাছে আমরা যাচ্ছি, সেই ভারতের মিডিয়ার কাছে যাচ্ছি, যে মিডিয়া আমাদের কোনো প্রোপাগান্ডা ছড়াচ্ছে, সেই মিডিয়ার কাছে আমরা যাচ্ছি এবং বলছি যে আমাদের নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে হবে। আমাদের দাবি দাবা সেখানেই তুলছি। আমরা কার সঙ্গে রাজনীতি করছি, কারা আমাদের রাজনীতি করাচ্ছে, কাদের পিছনে আমরা দাঁড়াচ্ছি? সবাই কি যায় শেষ পর্যন্ত বঙ্গোপসাগর মানে ইন্ডিয়াতে মিলিত হচ্ছে? আমার এটা বোঝার
মানে আমি ঠিক এটা বুঝতে পারছি না। চমৎকার খুবই বলছেন। কষ্ট। আপনি চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। বঙ্গোপসাগরে যেয়ে মিলিত হব কিনা? আমরা সেই জায়গায় যেতে চাই না। একটু আসতে যাচ্ছি আ ব্যারিস্টার পারভেজ আহমেদ। আ আইন শৃঙ্খলা সংক্রান্ত সব দায়িত্ব সরকারের। কোন গোষ্ঠী যদি অযৌক্তিক কোন দাবি-দাওয়া তোলে সেটা দেখারও দায়িত্ব সরকারের। আবার তাদের সাথে আলোচনা করারও দায়িত্ব সরকারের। সীমা ছাড়ালে কঠোর হস্তে দমন করা কিংবা শৃঙ্খলা আ রক্ষা করাও এইটার দায়িত্ব সরকারের। কিন্তু প্রশ্ন হচ্ছে এই শৃঙ্খলা রক্ষার দায়িত্ব এনসিপি বা কোন দলের কাছে বর্গা দিলে সংকট আরো বাড়বে। আমরা দেখেছি আ এনসিপির নেতারা বারবার এইসব আন্দোলন দমনে সবার আগে এগিয়ে যায়। কারণটা কি? ধন্যবাদ রনি ভাই। আসলে এখানে দুটো জিনিস আমার কাছে খুব বেশি বিব্রতকর লাগে। একটা হচ্ছে যে পুলিশের যে মনোবল এটা কিন্তু ফেরত আসেনি। আর এখানে মঞ্জু ভাই খুব ক্লিয়ারলি বলেছেন যে এই যে পুলিশের মনোবল একেবারেই দুর্বল, তারা কিভাবে এই মুহূর্তে একটা ইলেকশনের মতো এত বিশাল কর্মযোগ্য তারা এখন এটা তারা দায়িত্ব পালন করবে। তারা সক্ষম কিনা, মানসিকভাবে তারা প্রস্তুত কিনা। এইটা একটা প্রশ্ন আসছে। আর একটা প্রশ্ন আপনি নিজেই বললেন যে এনসিপির দায়িত্বশীলরা যখন আন্দোলন দমন করতে যায়, তখন এটা কতটুকু গ্রহণযোগ্য? আসলে প্রশ্ন আমার কাছে কিন্তু কখনো মনে হয়নি যে এনসিপির নেতারা আন্দোলন দমন করতে যাচ্ছে। আমার কাছে যেটা মনে হয়েছে তারা হয়তো এখানে মিটিগেট করার বা নেগোসিয়েশন এর একটা দায়িত্ব পালন করে। এনসিপির নেতা হিসেবে না। তারা মনে করে যে জুলাই বিপ্লবের নায়ক হিসেবে, জুলাই বিপ্লবের কান্ডারি হিসেবে, জুলাই বিপ্লবের ক্যাপ্টেন হিসেবে তারা হয়তো মনে করে তাদের উপরে দায়িত্বটা বর্তায় তাদের জনগণকে শান্ত করা। সুতরাং শুধু কি তারাই কি সেই জুলাই বিপ্লবের আমি একটু বলতে চাই, শুধু কি তারাই কি জুলাই বিপ্লবের অগ্রনায়ক ছিল বলেই অন্যান্য স্টেক হোল্ডাররা তো আছে এখানে যারা ছাত্র দলের ছেলেমেয়েরাও তো মারা গেছে বা না, না, অন্যান্য না। এখানে রনি ভাই এটা আমরা বিতর্ক তৈরি করতে পারবো যে আর কে ছিল, কে ছিল না। সেটা আসলে এটা আমি মনে করি এটা কুতর্ক হবে। আপনার আমার কাছে একেবারে খুব মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার যে অ্যাকচুয়ালি এখানে আন্দোলনটা তো ছিল জনবিস্ফোরণ এবং জনগণের সম্পৃক্ততা ছাড়া ছাত্রদল, যুবদল, কৃষক দল, মহিলা দল প্রত্যেকটা দলই বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের কোন গোষ্ঠী সম্পৃক্ত ছিল না এটা বলা যাবে না। সো মানে সেইটা প্রশ্ন ছিল না। প্রশ্নটা হচ্ছে যে সমস্ত আন্দোলনেই কিছু না কিছু নায়ক বেরিয়ে আসে। আমরা কিন্তু তাদেরকে নায়ক হিসাবে অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম। এখানে কিন্তু এখন তারা এনসিপি করেছে বলে হয়তো আমরা তাদের সঙ্গে দ্বিমতে যাচ্ছি বা আমি প্রশ্ন তুলছি তার রাজনৈতিক দল গঠন করাতে। কিন্তু এটা কিন্তু অস্বীকার করা ছিল না। যারা সম্মুখ সমরে যেই ঝুঁকি নিয়ে তারা কাজগুলি তখন করেছিল, সেই কাজগুলি তারা করতে না পারলে আজকে আমি এখানে বাংলাদেশে বসে আপনার সাথে এই টক শোটা করতে পারতাম কিনা সন্দিহান। এটাই বাস্তবতা। এখন এটা নিয়ে ডিবেট হতে পারে তাদের বিপ্লব পরবর্তী তাদের অনেক কার্যক্রম নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন, তাদের এখতিয়ার নিয়ে কথা বলতে পারেন। বাট জুলাই বিপ্লবে তাদের কর্মযজ্ঞ নিয়ে কথা বলাটা বা তাদের অগ্রগামিতা নিয়ে তাদের সামনে সম্মুখ সমরে তাদের অবস্থানকে নিয়ে কথা বলার খুব বেশি স্কোপ আছে বলে আমি মনে করি না। বরং আমি মনে করি সেটা নিয়ে ডিবেট করা মানে ফ্যাসিবাদ গোষ্ঠীকে আরো সামনে উস্কিয়ে দেওয়া। তবে যেই কথাগুলি আসছে বিশেষ করে ভারতের মিডিয়ার যে কর্মযজ্ঞটা এটা আসলে তারা মানে আমি বলবো যে শেষ পর্যন্ত বাংলাদেশ কিন্তু জয়ী হবে। ভারতের এই মিডিয়ার যে প্রোপাগান্ডা তারা যেভাবে বাংলাদেশকে সারা বিশ্বে উপস্থাপন করতে চাচ্ছে তাদের যে এজেন্ডা এই এজেন্ডা কখনোই বাস্তবায়িত হবে না। আমি আপনাকে খুব পরিষ্কার করে একটা কথা বলি, মঞ্জু ভাই বলেছে আমরা কি বঙ্গোপসাগরে যাবো কিনা, অ্যান্সার ইজ নো, দ্যার ইজ নো চান্স অ্যাট অল। বাংলাদেশ কখনো হারে নাই। 15 বছরে বাংলাদেশকে হারানোর চেষ্টা করা হয়েছিল। হাসিনা ভারতের ফ্যাসিবাদ গোষ্ঠী সব দুই পক্ষ মিলে বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল যাতে বাংলাদেশ ভারতের পররাজ্যের চেয়েও বেশি তাদের অবস্থান ছিল, মানে ক্যাথলিক মোর দেন পোপ। কিন্তু আমি বিশ্বাস করি এই 5ই অগাস্টের পরে বাংলাদেশে কখনোই ভারত রেজিম আর ফেরত আসবে না। এটা একেবারে খুব ক্রিস্টাল ক্লিয়ার, কোনো সুযোগ নেই। অনুষ্ঠানের প্রায় সময় যেহেতু সংকীর্ণ আমরা একটু ছোট ছোট করে বেশ কিছু কোশ্চেন জমে আছে একটু করতে চাই। ভারতের প্রসঙ্গ যেহেতু আসলো, জনাব মঞ্জুর হাসান চৌধুরী আপনার কাছে একটু জানতে চাচ্ছি, বেশ কয়েকদিন আগে আমরা দেখলাম সংবাদপত্রে লালমনিরহাটে বিমানবন্দর চালু করলে পাল্টা ব্যবস্থা নেবে ভারত, না হুমকি দিয়েছে। একটা স্বাধীন সার্বভৌম দেশের উপর এটা আঘাত। আমাদের বিমানবন্দর কোথায় চালু হবে কোথায় চালু হবে না সেটা আমাদের আভ্যন্তরীণ বিষয়। ভারতের এত মাথা ব্যথা কেন?
খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন। এটা খুবই দরকার ছিল এই প্রশ্নটার। লালমনিরহাট বিমানবন্দর একটি প্রায় 54 বছর আগে এটা চালু ছিল এবং স্বাধীনতা যুদ্ধের সময় 71 সালেও এই বিমানবন্দরটি পাকিস্তানের বিমান বাহিনী এটা পরিচালনা করেছে। দীর্ঘদিন বন্ধ আছে। মজার ব্যাপারটা হচ্ছে যে লালমনিরহাট বিমানবন্দর নিয়ে সরকারের কাছে বাস্তবিক কোনো নোট ভারত দেয়নি। ভারতীয় মিডিয়া এবং ভারত নিজে চেঁচামেচি করছে। এক্ষেত্রে বাংলাদেশের কাছে কোনো কিছুই সরাসরি জানায়নি, কিন্তু তাদের একটা বিরাট চিন্তা, সেটা হচ্ছে এই লালমনিরহাট বিমানবন্দর সেটার পুনর্নির্মাণের যে দায়িত্বটা আসছে সেটা চীনের সঙ্গে একটা কথাবার্তা আছে। সম্ভবত আগামী অক্টোবর মাসে এটার কাজ শুরু হওয়ার কথা। মজার জিনিসটা হচ্ছে যে ভারতের ত্রিপুরার কৈলা শহরে একটা বিমান ঘাঁটি আছে। সেটা আবার ওরা যেটা বলে যে আমাদের একটা ফেনীতে চিকেন নেক আছে, যেটা কেটে দিলে চিটাগং আলাদা হয়ে যায়, ওটার থেকে 200 কিলোমিটার দূরে হয় আকাশপথে। আর আমাদের যে সীমান্ত থেকে যে তাদের চিকেন নেক আছে সেটার থেকেও কিন্তু 154 কিলোমিটার দূর হচ্ছে এই চিকেন নেক থেকে আমাদের লালমনিরহাট বিমানবন্দরের জায়গাটি, যেটাকে বিমান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল। তো ভারতের বিমানবন্দর অলরেডি ওই কৈলা শহরের যে বিমানবন্দরটি তা ইতিমধ্যে তাদের উচ্চ পর্যায়ের টেকনিক্যাল পার্সনরা সেখানে ভিজিট করেছেন, সেখানে তাদের সম্ভাব্যতা যাচাই করেছে এবং তারা একেবারে ডিক্লেয়ার্ড যে ওখানে তারা সামরিক ঘাঁটি করার একটা চিন্তা ভাবনা করছে এবং সেটা করবে। এ ব্যাপারে বাংলাদেশের কোনো মিডিয়া কোনো কথা বলেছে বলে আমার দেখা নেই, আমার জানা নেই। বাংলাদেশের মিডিয়াগুলো ওই রকম আর কি, যেখানে আমাদের বিরুদ্ধে শত শত মিথ্যা কথা সত্য কথা বলে যাচ্ছে, মিথ্যা সত্য মিলায় কোনটা মিথ্যা কোনটা সত্য যাচাই করা যায় না। অথচ আমাদের মেইনস্ট্রিম মিডিয়াগুলো এই কৈলা শহর বিমান ঘাঁটি নিয়ে একটি কথা বলে নেয়, যেখানে অলরেডি তারা স্টার্ট করে দিয়েছে কাজ, কিন্তু আমরা একটি কথাও করছি না। আমরা কিন্তু অক্টোবরে চীন এসে এটার সঙ্গে যুক্ত হবে বলে তারা একটা ভিজিট করে গেছে। এর মধ্যে একটা সংশয় ভারতের আছে, চীন সাবকন্ট্রাক্ট হিসাবে পাকিস্তানের একটি প্রতিষ্ঠানকে নিয়ে আসবে এখানে কাজে, এরকম একটা কথা শোনা যাচ্ছে। ইতিমধ্যে পাকিস্তানের একটি প্রতিনিধি দল সংশ্লিষ্ট এলাকা ঘুরে গেছে। তো এই নিয়ে ভারতের প্রচন্ড মাথা ব্যথা। এক, চীন তার বৃহৎ শত্রু, আর পাকিস্তান তো একেবারে জন্মশত্রু। এই দুই শত্রুর মিলনে বাংলাদেশের লালমনিরহাটে একটা বিমানবন্দর হবে, আর সেটা নিঃশব্দে ভারত চুপচাপ সহ্য করে দেবে। এটা নিয়ে তাদের রাডার সিস্টেম, তাদের যে ওই এলাকার যে তথ্য, সেসব তথ্য চায়নার হাতে চলে যায় কিনা, এ নিয়ে তারা বহুত রকম সংকটে আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই বিমানবন্দর একটা আঞ্চলিক কানেক্টিভিটি সৃষ্টি করবে। সেই আঞ্চলিক কানেক্টিভিটির মধ্যে সবচেয়ে প্রধান যে দুটো দেশ রয়েছে সেটা নেপাল এবং ভুটান, যেটা সর্বত্র সবসময় এই ভারত দ্বারা নির্যাতিত দুটো রাষ্ট্র, যে ভারত সবসময় তাদের উপরে খুব চাপ প্রয়োগ করে থাকে, নির্যাতন, এক ধরনের নির্যাতনই করে। কেননা ওরা একটা ল্যান্ডলক দুটি দেশ, তাদের কোনো বন্দর নেই, তাদেরকে নির্ভর করতে হয় ভারতের উপর, এবং তারা নির্ভর না করে তাদের কোনো উপায় নেই। কিন্তু এক্ষেত্রে ওখানে যদি একটা বিমানবন্দর হয়, সেই বিমানবন্দরকে তারা ব্যবহার করতে পারে এই নেপাল এবং ভুটান। সেই জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে যাতে ভারত বরাবরই আমাদের কোনো ডেভেলপমেন্ট উন্নয়নের কখনোই তারা ভালো চোখে দেখেনি, সবসময় তারা বাঁকা চোখে দেখছে এবং আজও বাঁকা চোখে দেখছে। যখন আমরা ওটা সামরিক কাজে বা নজরদারির কাজে ব্যবহার করব, বা চায়না এখানে এসে নজরদারির কাজে ব্যবহার করে, তখন তারা প্রতিবাদ জানায়। কিন্তু তৈরি করার আগেই তাদের এসব সমস্যা, যে এটা নজরদারি হবে, চায়না আসবে, পাকিস্তান আসবে, তাদের সার্বভৌমত্বর একটা হুমকি, ভূ রাজনৈতিক হুমকি হবে, এটা নিয়ে তারা খুবই ব্যতিব্যস্ত। ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। যারা ব্যারিস্টার পারভেজ আহমেদ, একটু আমরা অন্য প্রসঙ্গে আসি, একটু যুদ্ধ অপরাধ নিয়ে। আপনি জানেন যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজারকে সর্বোচ্চ আদালত দায় মুক্তি দিয়েছে। এই দায় মুক্তি সরকারকে আরো বিতর্কিত করলো নাকি, না মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানে ঠেলে দিচ্ছে? এই বিষয়ে একটু আপনি বলবেন।
না, না, ধন্যবাদ আপনাকে রনি ভাই। ব্যাপারটি খুবই হাস্যকর। তার আগে আমি একটা কথা বলি। এ সাকসেসফুল বাংলাদেশ ইস এ বিগ থ্রেট টু ইন্ডিয়া। ইন্ডিয়ার জন্য একটা সাকসেসফুল বাংলাদেশ অলওয়েজ বিগ থ্রেট। সো লালমনিরহাট যদি ভারতের অংশ হয় তাহলে আমার কোনো চিন্তার বিষয় না। কিন্তু লালমনিরহাট যেহেতু বাংলাদেশের অংশ আর ইন্ডিয়ার এই মাথা ব্যথা যদি তাদের সমস্যা হয় তারা প্যানাডল খেয়ে ঘুমাক। কিন্তু বাংলাদেশেরকে তারা যদি ভাবে যে ১৫ বছরের আগে এই যে বাংলাদেশ এই এখন সেই বাংলাদেশ তাহলে তাদের আমি বলব তারা দিবা স্বপ্ন দেখছে। আচ্ছা আমি আরো প্রসঙ্গে গেলাম না। মঞ্জুর ভাই খুব সুন্দর করে ইলাবোরেটলি এটা ব্যাখ্যা করেছেন। এখন আসি যুদ্ধ অপরাধের যে ব্যাপারটি আসছে। আসলে যুদ্ধ অপরাধ ইস্যুটাকে আওয়ামী লীগ এত বেশি রাজনৈতিককরণ করেছিল গত ১৫ বছরে এই টোটকা খাইয়ে বাংলাদেশে পুরো রাজনীতিটাকে তারা টালমাটাল পরিস্থিতি তৈরি করেছে। এবং অ্যাপিল বিভাগ এত সুন্দর করে বলেছে যে আসলে আমাদেরকে সরি বলতে হচ্ছে যে এই মিস্টার আজহারের এই মামলাতে সরকার আইনটাকে পাশ কাটিয়ে শুধু রাজনৈতিক তাদের যে অভিলাষ সেটা বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছে এবং অবিচারের একটা নিদর্শন এই বিচারের মধ্যে ফুটে উঠেছে। সো আমি মনে করি যে রায়ে কি হচ্ছে আমি সেটা যাব না। আর স্বাধীনতা বিরোধী অবস্থান তো যাওয়ার সুযোগই নেই। কারণ রায়টি হয়েছে সর্বোচ্চ আদালত থেকে। সেখানে আমি বা আপনি এই সরকার স্পষ্ট করে ক্লিয়ার করেছে যে এখানে সরকারের থেকে একটা সিঙ্গেল কোনো মেসেজ দেওয়া ছিল না। সরকারের আইন উপদেষ্টা সেটা খুব ক্লিয়ার করেছেন। এখন জনগণের পারসেপশনে জনগণের মতামতে আমি আপনি কথা বলছি হতেই পারে যেহেতু এখন মুক্ত বাংলাদেশে আমরা বসবাস করছি। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা সরকারের আপিল বিভাগের সরকার তো না আপিল বিভাগের এই রায়ে যদি আমি সংক্ষুব্ধ থাকি আমি আমার মতামত বলতে পারি কিন্তু রায়ের মাধ্যমে কখনো এই স্বাধীনতা বিরোধী বা স্বাধীনতা পক্ষের অবস্থান নির্ণয় করা যাবে না বরং এই রায়ের মাধ্যমে আমি মনে করি ব্যক্তিগতভাবে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হয়েছে কারণ একজন ব্যক্তির বিরুদ্ধে যে অভিযোগগুলি থাকে সেটা সুনির্দিষ্ট স্ক্রুটিনির মাধ্যমে না যে শুধুমাত্র রাজনৈতিক প্রোপাগান্ডা বক্তব্য দিয়ে যদি আমরা সেটা পার পেয়ে বিচারের দৃষ্টান্ত স্থাপন করি তাহলে এই সরকারের কাছে কিন্তু সেই একই পন্থা আছে তারা শেখ হাসিনাকে শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য দিয়ে রাজনৈতিকের রেটরিক্স দিয়ে তারা কিন্তু ফাঁসিয়ে দিতে পারে সুতরাং আমরা কখনোই চাবো না আইনের বিচার না হয়ে রাজনৈতিক বিচার হোক রাজনৈতিকভাবে আওয়ামী লীগ এখন একটা ডেড হর্স আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই আওয়ামী লীগের ৫টি লোক ৬টি লোক মিছিল করে একটা জঙ্গি দলের মতো মিছিল করে তারা সঙ্গে সঙ্গে পালিয়ে যায় তো এই যে এই আওয়ামী লীগ ৫ তারিখের আগে কিন্তু আমি আপনি ভাবতে পারিনি যে আওয়ামী লীগের মতো একটা বৃহৎ সংগঠন যাদের লাখ লাখ কোটি কোটি ভোটার যাদের লাখ লাখ সমর্থক আছে কর্মী আছে নেতা আছে আজকে তারা কোথায় হাওয়ায় মিলিয়ে গেল সুতরাং আমি জানি না আমি আর সময় পাবো কিনা বেশি আমি শুধু রনি ভাই আপনার মাধ্যমে মঞ্জু ভাইয়ের কাছে একটা অনুরোধ রাখবো যে আমরা যারা সচেতন নাগরিক আছি আমাদের একটি দায়িত্ব যে দেশে যাতে সত্যিকারের রাজনৈতিক ব্যবস্থা প্রচলিত হয় সরকারে ট্রানজিশন যেটা এক সরকার থেকে আরেক সরকারের যে প্রস্থান এটা যাতে স্মুথলি একটা সিস্টেমের মধ্যে আমরা চলে আসতে পারি সরকারকে টেনে হেসড়ে নামানো যে প্রতিযোগিতা সারা বছর আমরা দেখে আসি এখান থেকে পরিত্রাণ চাই পাশাপাশি ভারতকে কোনো অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো কিছুতে নাক গলানোর সুযোগ আমি দেওয়ার ঘোর বিরোধী ধন্যবাদ আপনাকে জনাব মঞ্জুর হাসান চৌধুরী একবার অনুষ্ঠানের শেষ প্রান্তে ছোট্ট করে জানতে চাচ্ছি যুদ্ধ অপরাধের বিচার চাওয়া এবং বিচার প্রক্রিয়ায় যুক্তদের গ্রেফতার এবং বিচার দাবি করেছে জামায়াত ইসলামী ও হেফাজত ইসলাম যুদ্ধ অপরাধের বিচার চাওয়া এবং বিচার করা কি অপরাধ আমার প্রশ্ন এই প্রসঙ্গে একটু বলতে চাই যদি অপরাধ হয়ে থাকে পাকিস্তান ভেঙে মুক্তিযুদ্ধে অংশ নেয়ার দায়ে মুক্তিযোদ্ধাদের ফাঁসি বা বিচার চাওয়া আজকে যদি তারা চায় আমি তো অবাক হব না আপনি এই বিষয়টা কিভাবে দেখেন আসলে বিষয়টা হচ্ছে কি যে কাকে কাকের মাংস খায় না আমি সরি আমি জানি না যেটা কন্টেম্পট অফ কোর্টের পর্যায়ে পড়ে কিনা যেহেতু আপিল বিভাগ সিদ্ধান্ত দিয়েছে খালাসের দিতেই পারে একটা রায় যখন একটা বিচার যখন সঠিক না হয় তখন অবশ্যই তার উচ্চ আদালতে আপিল করবে এবং সেখান থেকে একটা ভালো সুষ্ঠু বিচার প্রত্যাশা করবে কিন্তু বিচার প্রত্যাশার সঙ্গে বিচার ব্যবস্থাটা কি ছিল সেটা সম্পর্কে যে একটা মন্তব্য আসছে সরি সেই মন্তব্য ঘিরেই কিন্তু আজকে
যেই কথাটি আপনি বললেন সেই কথাটার উদ্বেগ হয়েছে যে রাষ্ট্রের যে ব্যবস্থায় বিচার করেছে সেটা একটা ফেনামিনাল বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থাটা ঠিক ছিল না, বিচার কার্যটা ঠিক ছিল না। এই যে মানে বিচারকদেরও বিচার চাওয়া হচ্ছে এই ক্ষেত্রে, যেটা আপনি উল্লেখ করলেন সেটা তার মধ্যে বিচারকদেরও বিচার চাওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে বিষয়টা হচ্ছে যে জামাতে ইসলাম এটা সর্বজন স্বীকৃত ব্যাপার যে 1971 সালে তারা পাকিস্তানের সমর্থক ছিল, পাকিস্তান রাষ্ট্র ব্যবস্থার পক্ষে ছিল এবং পাকিস্তান রাষ্ট্র ব্যবস্থা থাকার কারণে তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং পাকিস্তান সেনাবাহিনীর সহযোগিতা করেছে। এটা সর্বজন বিদিত ঘটনা। এই ঘটনার কারণে অবশ্যই জামাতে ইসলাম এখন পর্যন্ত বাংলা জাতির কাছে ক্ষমা চায়নি, ক্ষমা চাচ্ছে না। তবে এই রায়ের পরে একটু আংশিক আভাস দিয়েছেন, এরকম একটা আভাস শোনা গেছে, কিন্তু সেটা পুরোপুরি না। পাকিস্তানের কাছে বরাবরই আমরা দাবি করে থাকি যে তোমরা এই গণহত্যার জন্য, 71-এর গণহত্যার জন্য ক্ষমা চাও। পাকিস্তানও এরকম কয়েকবার তারা ক্ষমা প্রার্থনা করেছে, কিন্তু সেটা রাষ্ট্রীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা পায়নি আমাদের কাছে। সেই কারণে আমরা পাকিস্তানের কাছে বারবার ক্ষমা কথা বলি। আর এই সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঘুরে যাওয়ার সময় তখনও আমাদের পররাষ্ট্র সচিব জসিম সাহেব একই কথা বলেছে, যেটা গত 16 বছর ধরে আওয়ামী লীগ বলে বেড়াতো, সেই একই ধরনের বক্তব্য তার কাছে দিছে। কিন্তু জামাতের উচিত এটি স্পষ্ট করা তাদের অবস্থান। তারা এখন যুদ্ধ অপরাধ দেখে তো কোনো লাভ নেই। এখন কারা মুক্তিযুদ্ধ ছিল, কারা বা রাজাকার ছিল, এটা না। এখন 50 বছর পার হয়ে গেছে, দেশ গঠন করতে হবে, আমাদের সবাইকে জনগণ মনে করতে হবে। তবে জামাত এটা আস্ফালন হয়ে যাচ্ছে, এই আস্ফালনটা ঠিক না। সবাই আমরা আওয়ামী লীগের কে পছন্দ না করতে পারি, তার অর্থ এই না যে এখন আমরা 71 সালকে অস্বীকার করব, 71 সালের ঘটনাকে ভুলে যাব, এমন না। আমরা যেরকম 24-কে ভুলতে পারবো না, তেমন 71-কেও বলতে পারবো না। 71 যারা যা কিছু করেছে, ধন্যবাদ। আমরা হচ্ছে সেই জায়গায় আছি। 24-কেও আমরা ভুলবো না, 71-কেও ভুলবো না। ধন্যবাদ। তবে আমি রনি ভাই আমি একটু অ্যাড করি মঞ্জু ভাইয়ের সাথে, যদি আপনি অনুমতি দেন। সেটা হচ্ছে, দেখেন যে আসলে জামাতের রাজনৈতিক দল হিসেবে জামাতের স্ট্যান্ডটাকে সবচেয়ে, আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগ যে ফ্রেমে তাদেরকে বিচার করার চেষ্টা করেছে, দ্যাট ওয়াজ রেডিকুলাস। আজকে যদি আওয়ামী লীগ সত্যিকার অর্থে আইনের বিচারটা করত, তাহলে কিন্তু আজকে এই ট্রাইব্যুনাল, যেটা বিএনপি, জামাত, অন্যান্য ব্যক্তিবর্গ বারবার বলেছে যে এই ট্রাইব্যুনাল থাকবে, কিন্তু আপনি বলেন তারা যদি সঠিক বিচার করতো, তাহলে ট্রাইব্যুনালের বিচারকরা কোথায় আজকে? তারা কেন পালিয়ে গেছেন? ট্রাইব্যুনালের প্রসিকিউটররা কেন পালিয়ে যাবেন? তারা যদি বিচারক হন, কোন বিচারক কি কখনো পালান? তার মানে কি, তারা ওই দোষরের সহযোগী হিসাবে এমন বিচার করেছে, তাদের মধ্যে ভয় ছিল যে এই বিচারের কারণে আমরা আবার নিচে বিচারের কাঠগড়ায় দাঁড়াবো। শুধু আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। আর মুক্তিযুদ্ধকে অবমাননা করে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশের কোন গোষ্ঠী রাজনীতি করবে এবং দেশের সচেতন নাগরিক বৃন্দ এবং দেশের ছাত্র সমাজ, দেশের নারী পুরুষ নির্বিশেষে কেউ সেটাকে চলায়ত করবে, তাদের আস্ফালনকে সহ্য করবে, আমি ব্যক্তিগত সেটা মনে করি না। বরং আমি মনে করি 5ই আগস্টের পরে জামাতের মধ্যে অনেক চৈতন্যোদয় হয়েছে। তাদের অনেক নেতা ব্যক্তিগত পর্যায়ে যখন আলাপ করেন, তারা বুঝেন যে ব্যাপারটা ইয়েস, দিস ইজ দ্য রাইট টাইম টু রিজলভ দ্য ইস্যু। এবং আমাকে মঞ্জুর ভাই যেটা বললেন সেটা খুব ক্লিয়ার কাট কথা, যে দেশকে 53 বছর পরে একটা জায়গায় নিয়ে যেতে হবে। আর কত আমরা পুল করবো একজন আরেকজনের পিছনে? হাউ লং? আমরা কতদিন মানুষকে টেনে রাখবো এই শক্তি দিয়ে? আমরা আলোচনা কন্টিনিউ করতে পারছি না বলে দুঃখিত। আজ এখানে শেষ করছি। আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ন্যূনতম সংস্কার শেষে দ্রুত সময় নির্বাচন চাইছে জনগণ, এবং জনগণ চাইছে নির্বাচিত সরকার ক্ষমতায় এসে তাদের অন্তত জনগণের যে আকাঙ্ক্ষা, বাকি সংস্কারগুলো তারা করবে। সরকারের উচিত এখনই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজনে মনোযোগী হওয়া। এই প্রত্যাশা ব্যক্ত করে আজ এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।